আমার যখন 2 বছর বয়স তখন থেকে অনেক সমস্যা আর ঝামেলা হয়েছিল আমাদের বাসায়। আমার ফুপিরা আমার মাকে কখনোই মেনে নেননি, কারণ আমার বাবা মায়ের লাভ ম্যারেজ ছিল আর তারা চাচ্ছিলেন আমার বাবার বিয়ে তাদের পছন্দে হোক। তাই নানানভাবে আমার মা বাবাকে নানা রকম কথা বলতেন। আমরা 2 বোনের পর আমার ভাই যখন পেটে, তখন আমার ফুপিরা অনেক চেষ্টা করেছিলেন যাতে আমার ভাইকে তারা পেটেই মেরে ফেলতে পারেন। আল্ট্রাসাউন্ডেই তারা জেনে গিয়েছিলেন যে এবার ছেলে হবে, আর তারা যে কোনোভাবে আমার বাবাকে বিশ্বাস করাতে চাইছিলেন যে আমার মার কখনোই ছেলে হবে না। নানান কথা বলে তারা ডিভোর্স দেওয়াতে চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো না কোনোভাবে আমার ভাই জন্ম নেয়। তারপরও অনেক ঝামেলা হচ্ছিল বাড়িতে, তাই আমার বাবা মিরপুরে বাসা নেন। প্রথম দিন খুব ভালোই ছিলাম। আমরা যখন ফ্ল্যাটে উঠি তখন আর কেউ ছিল না বাসাটায়, পুরো বিল্ডিংয়ে আমরা একাই ছিলাম, আর দারোয়ানও ছিল। দ্বিতীয় দিনের দিন আমার মা যখন রান্নাঘরে রান্না করছিল তখন হঠাৎ তার শাড়িতে আগুন লেগে যায়। আমার মা অনেক পটু ছিল রান্নাবান্নাতে, তাই সে একটু টেনশনে পড়ে গিয়েছিল, কিন্তু পরে কাজের মধ্যে সে সব ভুলে যায়। আর আমাদের কারোর সাথে অবশ্য তখনও কিছু হয়নি। ঠিক রাত 12টার পর আমরা যখন ঘুমিয়ে পড়ছিলাম তখন হঠাৎ শুনি ছাদে কে জানি রড পিটাচ্ছে। এত আওয়াজ, সাথে ইট পাটকেল সব যেন ছাদে কেউ ভাঙছিল। আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। আমরা অনেক ছোট ছিলাম তখন। ঘুম থেকে উঠে আমরা কান্না শুরু করে দিই। আব্বু আর দারোয়ান ছাদে উঠে চেক করে, কিন্তু কাউকে দেখতে পায় না। রোজ রাতেই এইসব ঘটতে থাকে। ছাদে গেলে কাউকে পাওয়া যেত না। আমরা 5 তলায় থাকতাম। কেউ যদি উঠেও থাকতো আমরা ঠিক দেখতাম বা জানতাম। কেউ উঠে নেমে যাচ্ছে এত তাড়াতাড়ি সেটাও সম্ভব ছিল না। এমনটা পুরো 5 মাস চলে। হঠাৎ আবার সব সমস্যা বন্ধ হয়ে যায়। পরে একদিন আমার মা নামাজ পড়তে গিয়ে একটা বাচ্চার হাসি শুনে ভয় পায়। আমরা 3 বোনই কোচিংয়ে ছিলাম তখন। আমরা কেউ নেই, তাহলে কে হাসলো ভেবে মা খুব ভয় পেলেন। অবশ্য কাউকেই বলেননি তিনি কথাটি। আমি হঠাৎ রাতে পানি খেতে উঠে দেখি কে যেন এক কালো ছায়ার মতন আমার পেছন পেছন আসছে। ঘুরে দেখি আমারই ছায়া একদিক থেকে আরেক দিকে ঘুরছে। আমি ছোট ছিলাম তখন, তাই কিছু মনে করিনি। পরে যখন আমি শুয়ে পড়ি তখন কে যেন আমার গায়ে হাত বোলাচ্ছিল। আমি লাফ দিয়ে উঠে পড়ি। রুমে আমি ছাড়া কেউ নেই। তাহলে কে ধরল, কে ছিল এসব বুঝতে না পেরে আমি কান্না শুরু করে দিই। আমার মা দৌড়ে আসে। পরে আম্মুকে সব বললে আম্মু আমাকে বুঝ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সকালে আব্বু জানায় সে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে কে যেন তাকে ধাক্কা দিয়েছিল। আব্বু ভেবেছিল আমরা কেউ করেছি, তাই পাত্তা দেয়নি। 2-1 দিন পর আমার নানি আসেন বাসায়। আমার নানি তাহাজ্জুদের নামাজ পড়েন, তাই রাত জাগেন। সেদিন রাতেই আমার নানি দেখেন কে জানি আমার গায়ে হাত বোলাচ্ছে, তাও আবার ওয়ালের ওপাশ থেকে। নানি তখনই বুঝে ফেলেন কিছু একটা আছে ঘরে। আমার বাবাকে ব্যাপারটা বলেন তিনি, কিন্তু বাবা বিশ্বাস করেননি। সেদিন রাতে সবাই ঘুমানোর পর হঠাৎ করে কেমন যেন গরম লাগছিল। শীতের সময় এমন হঠাৎ গরম লাগাটা আমার একটু অ্যাবনর্মাল মনে হয়েছিল। চোখ খুলতেই দেখি এক বিশাল শরীর আমার বুকের উপর বসে আছে। আমি আমার নানিকে ডাকলাম, কিন্তু সে শুনতে পেল না। উপরে থাকা শরীরটা বিকট একটা হাসি দিল। আমি তখন চেঁচিয়ে উঠলাম। আমার নানি এসে অনেকক্ষণ ধরেই আমাকে জিজ্ঞেস করতে থাকেন কি হয়েছে, কিন্তু আমি সিলিংয়ে সে ভয়ানক চেহারা দেখছিলাম আর ভয় পাচ্ছিলাম। এই পর্যায়ে আমি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। সকালে চোখ খুলে দেখি আমি হাসপাতালে। সবাই এসেছে আমাকে দেখতে। আমি নাকি অ্যাংজাইটি আর স্ট্রেসের জন্য জ্ঞান হারিয়েছিলাম। বাসায় গিয়ে আম্মুকে সব বলি। আমার মা আর নানি আমরা সবাই যাই আমার আম্মুর খালার কাছে। উনি অনেক কিছু জানতেন এসব ব্যাপারে। উনি বললেন যে আমাদের বাসায় 7টি জিন পাঠানো হয়েছে।
যাতে আমরা বাসা ছেড়ে দিই আর আমাদের যাতে কোনো একটা ক্ষতি হয়, বিশেষ করে আম্মুর যেন কোনো ক্ষতি হয়। বাসায় আসার পর আম্মু সব বালিশ তোষক ভাঙতে দেয়, ঠিক সেই নানির কথা মতো। পুরো বাসা ঝাড়ু দেওয়া হয় ঠিক নানির কথা মতো। অনেকগুলো তাবিজ ঘরে এবং বালিশে পাওয়া যায়। সব তাবিজ নিয়ে আমাদের এই দিকে একটা নদীতে ফেলে দেওয়া হয়। যদিও এসব করার পর আমার মাকে বান মারা হয়েছিল, সে এখন আর নেই আমাদের সাথে। তারপরও অনেক ঝামেলা হয়েছে আমাদের সাথে। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন, তাই বেশি ঝামেলাটা আমার উপরেই গিয়েছে। আজ 5 থেকে 6 বছর হলো আমরা অনেক ভালো আছি। তবে কে করেছিল এই কাজটা সেটা আজও জানিনি। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান আশিক। আমার বাসা রংপুর জেলায়। ঘটনাটা আমার নানি বাড়ির গ্রামে। আমার বাড়ি থেকে আমার নানি বাড়ির দূরত্ব প্রায় 3টি গ্রামের পর অন্য এক গ্রামে। ঘটনাটা আমার সম্পর্কে এক মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া, এবং আমি এতে ইনভলভড আছি কিনা জানি না, তবে কিছুটা সেরকমই। চলুন আসল ঘটনায় যাই। আমার বয়স তখন 6-7 বছর হবে। একদিন আমি আর আমার বাবা মা আমার নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ খবর পাই আমার সেই ভাইকে সাপে কেটেছে। যাকে নিয়ে ঘটনা, তার নাম লিটন। বয়স প্রায় 16-17 তখন। আমার বাবা আর্মিতে জব করত, সাহসী ছিল মাশাআল্লাহ, এবং কিছু আধ্যাত্মিক কাজও জানত। বাবা খবর পেয়ে চলে যায় দেখতে, সাথে আম্মা ও আমিও ছিলাম। আমার মা, খালা আর গ্রামের মেয়েরা মিলে ওই বাড়ির পাশে আরেক বাড়ির বিল্ডিংয়ের কাজ চলছিল, সেখানকার ছাদ থেকে দেখছিল কি হচ্ছে সেখানে। আর আমি সাথে খালাতো, মামাতো আর গ্রামের সব ছোট ছেলে মেয়ে সহ সেই ঘটনা দেখতে থাকি। কিন্তু আমরা অনেক ছোট হওয়াতে বাড়ির ভেতর ঢুকতে পারিনি। তো না পেয়ে আমরা বাড়ির পাশে টিনের বেড়া দেয়া ছিল, তার সাথে লাগিয়ে একটি খড়ের পুঁজ করা হয়েছিল, তার উপরে উঠি। খড়ের পুঁজ বলতে ধান ভাঙার পর যে খড় বা করিয়া বা আটি যে নামে চিনি। আমরা উপরে উঠতেই ভয়ে কান্নাকাটি করতে থাকি, কারণ আমরা যা দেখছিলাম তা দেখার জন্য সেই বয়সে আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। দেখতে পেলাম আমার সেই ভাইকে বাড়ির উঠানে গোল দাগ দিয়ে বসিয়ে রেখেছে, এবং তার যে 2 হাত আছে সেটা সাপে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু সে সাপ ছিল মৃত, এবং আমার ভাই সেও অজ্ঞান। পরে দেখি আমার বাবা বুঝতে পারে এটা কোনো সাধারণ বিষয় নয়। বাবা বুদ্ধি করে সেই ভাইকে বা তার উপরে যে বা যা আছে তাকে ভয় দেখানোর জন্য বলে, এই বটি নিয়ে আয়, এই হাত কেটে ফেলবো। ঠিক তখনই আমার ভাই চোখ খুলে উঠে বসে, এবং হাত দুটি বা সাপ দুটি জ্যান্ত হয়ে ওঠে। সবাই ভয়ে সরে যায়, কিন্তু সে গোল দাগ থেকে বেরোতে পারে না। ইতিমধ্যে এক সাপুরিয়া এসেছে, কিন্তু তার সামনে তো দূরের কথা, তাকে দেখেই ভয়ে চলে যায় আর বলে তার জীবনের বিনিময়েও নাকি তার সাথে লড়তে পারবে না। ভাইয়ের বাসার সবাই অসহায় হয়ে যায়, সবাই ভাবে কি হচ্ছে এসব। হঠাৎ আমার বাবা এক কবিরাজকে খবর দেন। তিনি ছিলেন একজন নাম করা কবিরাজ উত্তরবঙ্গের। তিনি আসার পর বুঝলেন এখানে কি হয়েছে। তিনি কিছু জিনিসপত্র নিয়ে গোল দাগের বাইরে আরো একটা গোল দাগ দিয়ে তার ভেতরে বসে পড়েন। সবাইকে সরে যেতে বলেন, কিন্তু কে সরবে? কেউ তো আর কাছেই নেই ভাইয়ের এই অবস্থা দেখে। কবিরাজ তার নিয়মানুসারে মন্ত্র পড়ে ভাইয়ের গায়ে ফু দিলেন, তার গায়ে পানি ছিটা দিলেন, এবং সাথে সাথে ভাইয়ের আচার আচরণ আরো বিগড়ে গেল। এখন ভাইয়ের পুরো শরীর আর হাত সাপ দুটি গিরগিটির মতো রং পাল্টাতে থাকে। এ দেখে বাড়ির সবাই হাউমাউ করে কান্নাকাটিতে জড়িয়ে পড়ে। মামি তো বেহুশ। কবিরাজ বুঝতে পারে কি হয়েছে, তখন ভাইকে জিজ্ঞেস করে, তুই কে? ভাই কোনো কথা বলে না, খালি চোখ একবার বড় করে একবার ছোট করে, আর জিহ্বা সাপের মতো বের করে একবার ভেতরে নেয় একবার বাইরে। এভাবেই চলছে। কবিরাজের কথার কোনো উত্তর দেয় না। কবিরাজ রেগে আবার পানি পড়া তার গায়ে নিক্ষেপ করতে থাকে। সাথে সাথে আমার ভাই চিৎকার দেয়। সে বলে, আমাকে ছেড়ে দে, আমি একে নিয়ে যাব। তখন কবিরাজ বলে, তুই কে? ভাই বলে, আমি কালনাগিনী। কবিরাজ বুঝতে পারে কালনাগিনী বলতে কিছু হয় না। যদি কোনো সাপ মানুষের রূপ ধরতে পারে তা হলো জিন, তারা সাপ কিংবা মানুষ রূপ ধারণ করতে পারে। তো কবিরাজ বুঝতে পারে এটা একটা খারাপ জিন। কবিরাজ জিজ্ঞেস করে, এর কাছে কেন এসেছিস? এই ছেলেটাকে কেন কষ্ট দিচ্ছিস? তখন আমার ভাইয়ের ভেতর যে জিন আছে সে বলে,
আমার থাকার বাসা সে নষ্ট করে দিয়েছে। কবিরাজ বলে, কিভাবে তা বিস্তারিত বল। তখন জিন বলে, আমি ওই পাশের বাঁশঝাড়ের মাটিতে থাকি, ওইখানে আমার বাসা। আর আমার বাসায় ঢোকার পথে প্রস্রাব করে দেয়, আমার গায়ে ওর প্রস্রাব লেগেছে, আমি গরমে ছটফট করেছি, তাই সহ্য করতে না পেরে ওর পেছন থেকে উঠে এসে ওর পায়ে কামড় বসে, কিন্তু কোনো বিষ দিইনি, কারণ আমার কষ্ট ওকে বোঝাবো বলে। এখানে কিছু কথা বলি, তা হলো আমার মামা বাড়ির পেছনে যে বাঁশঝাড়ের কথা বলেছে, এখন তা বিল্ডিংয়ের কথা হলেও ওটা একসময় মানুষের আতঙ্ক ছিল। প্রায় 150 শতক জমি নিয়ে পুরো বাঁশঝাড়। আর আমার ভাই সেই দিন ওই বাঁশঝাড়ের পাশের জমিতে কাজ করছিল। প্রকৃতির ডাকে সাড়া দিতে যায় সেই বাঁশঝাড়ে, এটা জেনেও যে সেখানে দিনের বেলাতেও কেউ যায় না। পরে কবিরাজ সহ সেখানকার সবাই তা বুঝতে পারে কি হয়েছিল বাঁশঝাড়ে। তখন কবিরাজ বলে, ও ছোট মানুষ, ভুল করেছে, ওকে ছেড়ে দে। ঠিক সেই সময় একটা কুকুর চলে আসে বৃত্তের পাশে, কাল্পনিকভাবে বৃত্তের দাগের উপরে দাঁড়িয়ে পড়ে। মানুষেরা তাকে সরানোর চেষ্টা করলে কোনোভাবে কুকুরের পায়ের আঁচড়ে বৃত্তের দাগ কেটে যায়। তখনই ভাই দাগের বাইরে চলে আসে। কি এক অবস্থা বলে বোঝানো যাবে না। সবাই দিক বিদিক হারিয়ে ফেলেছে। আমার এক মামি, তার নাম আমি জানি না, কিন্তু তার ছেলেকে চিনি, নাম বাবু। আর মামিকে সবাই বাবুর মা বলেই ডাকে, তেমনি আমিও বলছি। আমার ভাই লিটন কোনো দিকে ছুটতে না পেরে সে বিল্ডিংয়ে যায় যেখানে সব মেয়েরা ছিল, এমনকি বাবুর মাও। ভাইকে দেখে সবাই পালাতে চেষ্টা করলেও বাবুর মা পালাতে পারে না। তখনই ভাই কেন জানি মামির হাত ধরে ফেলে এবং তার বাম হাতের বুড়ো আঙুল কামড়ে ছিঁড়ে নেয়। সাথে সাথে গ্রামের সব পুরুষ মিলে ভাইকে আটকায় এবং বাবুর মাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে কবিরাজ ভাইকে মন্ত্র পড়ে শান্ত করার চেষ্টা করছে। একসময় ভাইকে কবিরাজ বলে, তুই কি করলে চলে যাবি? তখন সেই জিন বলে, আমি চলে যাব, তবে ওকে আমি একটু একটু করে কষ্ট দিয়ে তারপরে যাব, তার আগে না। পরে কবিরাজের সাথে অনেক কথা কাটাকাটি হয় এবং বলে, তোকে আমি বোতল বন্দি করব। ঠিক তখনই জিন বলে, কর, আমি তো আর তোর সামনে নাই, আমি ওই বাঁশ ছাড়িয়ে আছি আর এখান থেকে ওকে নিয়ন্ত্রণ করছি বলে হেসে ওঠে। শেষমেশ কবিরাজ ওই জিনকে বন্দি করতে না পারলেও আপাতত গা ছাড়া করে। এখন একে ভালো করতে হলে তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং ওই গ্রামে একটা মসজিদ আছে, তাতে প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে করতে যেতে হবে। প্রায় 2 কিলোমিটার পরে আরেকটা মসজিদ আছে, সেখানে তারপরে বাড়ি আসতে হবে। আর সবসময় পাক পবিত্র থাকতে হবে, উঁচু করে চলাফেরা করতে হবে। এভাবে প্রায় 41 দিন চলতে পারলেই ব্যাস সব শেষ হয়ে যাবে। কিন্তু একা নয়, কেউ সাথে থাকতে হবে। কে থাকবে কেউ রাজি হয় না। তারপর দাদি রাজি হয় এবং সেই মতো প্রতিদিন চলতে এবং সব সমস্যা ঠিক হয়ে যায়। কিন্তু আমার সাথে একদিন ঘটে অসম্ভব একটি ঘটনা। আমরা আমার দাদা বাড়ি চলে আসি, বাবা মা, কিন্তু আমার সাথে একদিন ঘটে অসম্ভব একটি ঘটনা যা আমি সারা জীবনেও ভুলব না। আমরা আমার দাদা বাড়ি চলে আসি, বাবা মা, আমি ঘুমিয়েছিলাম। আমি হঠাৎ বুঝতে পারি আমার পা দিয়ে কিছু একটা আমার পেট, বুক, মাথা বরাবর আসতে চাইছে। সেটার চলা অনুভব করে বুঝতে পারি বা আন্দাজ করতে পারি এটা একটা সাপ হবে। আমি অজান্তেই সেটার উপরে হাত দিয়ে মাথা চিপে ধরি। অজগর সাপ যেমন এক নিমেষেই পেঁচিয়ে ধরে, ঠিক তেমনি আমার হাত পেঁচিয়ে ধরে। চিৎকার দিব, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। কোনোভাবে চিৎকার দিতে সক্ষম হই এবং আমার হাতে যা ছিল তা ছুঁড়ে ফেলে দিই। বিছানার পায়ের দিকে কিছু দেখতে পাই না, পরে সেন্সলেস হয়ে যায়। হুশ হবার পরে দেখে আমার বাবা আমার বাম হাতের কেনি আঙুল চিমটি মেরে ধরে আছে, কি যেন পড়ছে। আমার মা বলছে, কিছু হয়নি, স্বপ্ন দেখেছিস, ওইসব কিছু না। ভাবলাম আমি তো কাউকে কিছু বলিনি, তাহলে তারা কিভাবে কি বলছে? যাক, ছোট ছিলাম তাই এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। তারপর আর কিছু হয়নি। আমার নাম মোহাম্মদ জিসান, আমি ওমান থেকে বলছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালী। আজ যে ঘটনাটি বলবো সেটি ঘটেছিল আমার মামার সাথে। মামা যেভাবে বলেছে সেভাবেই লিখছি। ঘটনাটি 2017 সালের শেষের দিকের একটি ঘটনা। আমার মামা থাকেন চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকায়। তিনি ছোটখাটো একজন ব্যবসায়ী, তাই তার কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। প্রায় দিন রাত আনুমানিক 1টা থেকে 1:30 বাজে। মামার বাড়ির বর্ণনাটি না দিলেই নয়। তার বাড়িটি ছিল চারপাশে টিন দিয়ে ঘেরাও করা এবং বাড়ির দরজাটি কাঠের।
বাড়িটি এমন একটা জায়গায় যেখানে মানুষ চলাচল খুব কম। তো এবার মূল ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে একদিন রাতের বেলা। প্রতিদিনের মতো মামা কাজ শেষ করে বাড়ি ফিরছেন। সেদিন প্রতিদিনের থেকে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। সচরাচর মামা তার বাড়ির পাশের মানুষগুলোর সাথে রাতে বাড়ি ফিরতেন। সেদিন দেরি হওয়াতে কাউকে একসাথে যাওয়ার জন্য না পাওয়ায় তিনি একাই বাড়ি থেকে রওনা হন। বাড়ি ফেরার পর মাঝ পথে মামা অনুভব করেন তার পেছনে কেউ একজন হাঁটছে। তিনি পেছন ফিরে দেখলেন কেউ নেই। কাউকে না দেখতে পেয়ে মামা নিজের মতো করে হাঁটছিলেন। কিছু দূর যাওয়ার পর আবার ওনার মনে হলো পেছনে কেউ একজন আছে, কিন্তু পেছনে তাকালেন কেউ নেই। কাউকে না দেখতে পেয়ে মামা একটু ভয় পেয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে রওনা দেন। কিছু দূর যাওয়ার পর মামা শুনতে পান স্বাভাবিক মানুষ হাঁটলে যেরকম আওয়াজ হয় সেরকম হাঁটার আওয়াজ হচ্ছে তার পেছনে। তিনি আরো জোরে হাঁটা শুরু করেন, আর সেই সময় তার পেছন থেকে দুটো কুকুর পাশ কাটিয়ে সামনে এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে মামা ভীষণ ভয় পেয়ে যান। কুকুর দুটো মামার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, নড়ছিল না। ওই অবস্থায় মামা সাহস করে কুকুর দুটোকে জোরে একটা ধমক দেন। ধমক খেয়ে কুকুর দুটো 2-3 হাত দূরে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। মামা ওই অবস্থায় সূরা কালাম পড়তে পড়তে বাসায় চলে যান। বাসায় গিয়ে ভাত খেতে বসেছেন, এমন সময় উনি শুনতে পান বাড়ির টিনের চালে কেউ একজন খুব জোরে জোরে ঢিল মারছে। মামা সাহস করে জোরে উঠে বলেন, কে? তখন কিছু সময়ের জন্য ঢিল মারা বন্ধ হয়। খাওয়া শেষে শুতে যাওয়ার সময় আবার ঢিল মারা শুরু হয় ছাদে। এবার মামা ঘর থেকে বের হয়ে দেখার চেষ্টা করেন যে আসলে ঢিল মারছে কে। ওখানে কেউ ছিল না। উনি তখন তার বাড়ির মেইন গেট খুলে দেখার চেষ্টা করেন ঢিল কে মারছে। বাড়ির গেট খুলে দেখেন সেই দুটো কুকুর, যে দুটোকে তিনি আসার সময় দেখেছিলেন। ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করতে যাবেন মামা, এমন সময় কুকুর দুটো তার সামনে এসে দাঁড়ায়। এই দৃশ্য দেখে মামা অজ্ঞান হয়ে যান। মামা যখন ঘর থেকে বের হয়েছিল, মামি তখন বলছিল বের হওয়ার দরকার নাই, মামা ফিরতে দেরি হয়। মামি তার বড় ছেলেকে নিয়ে বের হয়ে দেখেন মামা উঠানে পড়ে আছে। এটা দেখে তারা মামাকে তাড়াহুড়ো করে ঘরের ভেতর নিয়ে আসেন। 1 ঘন্টা পর মামার জ্ঞান ফেরে। তিনি সবাইকে পুরো ঘটনাটি বলেন। ওই রাতে তার প্রচণ্ড জ্বর আসে। সকালে তিনি একজন কবিরাজের কাছে যান এবং পুরো ঘটনাটি তাকে বলেন। কবিরাজ তাকে একটি তাবিজ এবং পানি পড়া দেয়। কুকুর সম্পর্কে জানতে চাইলে কবিরাজ বলে কুকুর দুটো ছিল দুটো খারাপ জিন। মামার ক্ষতি করতে চেয়েছিল কিন্তু পারেনি। এই ঘটনার পর মামার একটানা 3 দিন জ্বর ছিল। পরে মামা একদিন রাতে স্বপ্ন দেখেন কেউ একজন তাকে বলছে তার বাড়ির মেইন গেট সবসময় যেন খোলা থাকে, আর যদি খোলা না থাকে তাহলে তার আরো বেশি ক্ষতি হবে, কারণ এই গেটটাই ওই দুটো খারাপ জিনের যাতায়াতের রাস্তা। এরপর উনি আর কখনোই গেট বন্ধ করেননি। গেটটি খোলা রাখাতে আজ পর্যন্ত কোনো সমস্যাও হয়নি।